আমাদের সমাজে আইনের চোখ অন্ধ হতে পারে, কিন্তু সেই অন্ধ আইনের আড়ালে বসে যখন কেউ নিজেকে সবচেয়ে বড় চালক মনে করে, তখন তাকে ধ্বংস করতে সিস্টেমের ভেতর থেকেই জন্ম নেয় অন্য এক মাস্টারমাইন্ড। একদিকে 25 বছর ধরে কোনো কেস না হারা এক পাওয়ারফুল উকিল যে অপরাধীকে বাঁচাতে প্রমাণ তৈরি করতে পারে, অন্যদিকে এমন এক সাধারণ নারী যে জাজের রায় দেওয়ার আগেই নিজের মনে মনে আসল বিচারটা তৈরি করে ফেলে। যখন এই দুই মগজের লড়াইয়ের মাঝখানে এসে দাঁড়ায় এক সৎ মেয়ে, তখন পুরো সিস্টেমটাই ওলটপালট হয়ে যায়। খুন, ব্ল্যাকমেইল আর 10 বছরের পুরনো এক প্রতিশোধের এমন এক নিখুঁত জাল, যার শেষটা দেখার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা? সঙ্গে আছি আমি আরাফাত, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের মোস্ট অ্যাওয়েটেড হিন্দি ক্রাইম থ্রিলার মুভি সিস্টেম এর এক্সপ্লেনেশন। তাহলে গাইস কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমা শুরু হয় রামনাথ নামের এক ব্যক্তিকে দেখিয়ে, যে জেলে যাচ্ছিল, কিন্তু জেলে যাওয়া নিয়ে রামনাথ মোটেও খুশি ছিল না। আসলে রামনাথ আজ কোর্টে কেস হেরে গেছে এবং এই কারণেই তার জেল হয়েছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রামনাথ তার উকিল মিস্টার স্যামকে শুধু একটাই কথা বলে যাচ্ছিল, যে তাকে ফাঁসানো হয়েছে, সে কিছুই করেনি। মিস্টার স্যাম বলে, আমরা এই কেস হাইকোর্টে নিয়ে যাব। কিন্তু রামনাথ ততক্ষণে ভেঙে পড়েছিল, কারণ তার কাছে না তো কোনো আশা বেঁচে ছিল আর না কোনো টাকা। তাই সে হেরে গিয়ে জেলের ভেতরেই সুইসাইড করে নেয়। এরপর কাহিনী প্রেজেন্টে চলে আসে এবং আমরা নেহা রাজবংশ নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একজন ভালো উকিল হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কেস লড়েনি এবং জেতেও নি। নেহা রাজবংশ এমনিতে একজন পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল, কিন্তু আপাতত সে কোনো কেস লড়েনি। আর এখানেই আমরা সারিকা রাওয়াতকে দেখতে পাই। সারিকা রাওয়াত আসলে কোর্টে স্টেনোগ্রাফার হিসেবে চাকরি করে, কিন্তু সারিকার কাছে শুধু একজন স্টেনোগ্রাফারের জ্ঞান নেই, বরং তার কাছে জাজ লেভেল পর্যন্ত জ্ঞান রয়েছে। সারিকা এবং নেহা একে অপরকে চেনে না, কিন্তু এখানে আমরা জানতে পারি যে নেহা তার প্রথম কেসটি পেয়ে গেছে। তবে নেহা বেশ ভয় পেয়েছিল, কারণ এর আগে সে কখনো কোনো কেস লড়েনি। এখানে আমরা দেখতে পাই যে নেহার চিফও সেখানে এসেছিল এবং এই কেসটি আসলে চিফ আহলাদি নেহাকে পাইয়ে দিয়েছিল। তো কেস শুরু হয়ে গেছে। নেহা যেহেতু পাবলিক প্রসিকিউটর, তাই পুলিশ যাদের অ্যারেস্ট করে অপরাধী মনে করে, এখানে পাবলিক প্রসিকিউটরের কাজ হলো তাদের সাজা দেওয়ানো। আর এখানে ইন্সপেক্টর রাঠিও একটা কেস নিয়ে এসেছিল। এই কেসটি ছিল অত্যন্ত বিখ্যাত বারের মালিক জগদীশ সিংয়ের বিরুদ্ধে। তার উপর অভিযোগ রয়েছে যে সে তার বারে কোকেন স্মাগলিং করা এবং তাছাড়াও সেখানে এমন সব জিনিস বিক্রি হয় যা অবৈধ। এখানে ইন্সপেক্টর রাঠি জানায় যে তারা যখন জগদীশের বারে রেড মারে, তখন সেখানে তারা বারের মধ্যে 103 গ্রাম কোকেইন পায়। শুধু তাই নয়, জগদীশের যখন ব্লাড টেস্ট করা হয়, তখন তার রক্তেও ড্রাগস পাওয়া গেছে। কিন্তু জগদীশ জানায় যে সে তার বারে প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর পর আসে এবং সে অনেক বড় লোক। এই কারণেই সে এসব ছোটখাটো বিষয়ে নজর দেয় না। আর তার বারে কোকেন বিক্রি হয় কিনা এ বিষয়ে সে কিছুই জানে না, কারণ তার বারে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও আপাতত সেগুলো নষ্ট। ঠিক এই সমস্ত কথাই এখানে যোগীর উকিল কোর্টে পেশ করে এবং তিনি ইন্সপেক্টর রাঠেকে বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্নও করে। যোগীর উকিলের বক্তব্য ছিল, যে জায়গায় 103 গ্রাম কোকেন পাওয়া গেছে সেই জায়গায় যোগী ছিলই না, সে তো অনেক দূরে বসেছিল। অর্থাৎ যদি বারে কেউ চুপচাপ কোকেন নিয়ে আসে এবং এই বিষয়ে যদি যোগীর কাছে কোনো খবর না থাকে, তবে এতে তার কোনো দোষ নেই। আর পাবলিক প্রসিকিউটরের কাছে তো কোনো এভিডেন্সও নেই, কারণ ওখানকার সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ ছিল। তো এখানে জাজ সাহেব নেহা মানে পাবলিক প্রসিকিউটরকে বলে যে তার কাছে 2 থেকে 3 দিনের সময় আছে, সে যেন সলিড এভিডেন্স নিয়ে আসে, এরপরেই কথা হবে। নেহা বাইরে আসা মাত্রই হতাশ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে তার চিফ আহ্লাদ চলে আসে। সে বলে, এই কেসটা তোমাকে দেওয়াই উচিত হয়নি, কারণ এই কেসটা তুমি সলভ করতে পারবে না। কিন্তু নেহার এই কেসটির জন্য আরও একটা সুযোগের প্রয়োজন ছিল। এরপর আমরা দেখতে পাই রবি রাজবংশ নামের একজন অনেক বড় উকিলকে, যার কথায় বিশাল বড় টিম চলে এবং সম্প্রতি সে একটা কেস জিতেছে। তার ক্লায়েন্ট হলো বিক্রম বচরাল, যে অনেক রকমের কেসে ফেসে যায়। আর রবি এই কেসগুলোকে খুব সহজেই সলভ করে দেয়। মানুষের বক্তব্য হলো, রবি রাজবংশ আসলে প্রমাণ তৈরি করতে জানে, এই কারণেই সে যে কোনো মানুষকে ফাঁসাতে পারে অথবা যে কোনো মানুষকে বাঁচাতে পারে। এখানেই রাঘব নামের একজন কোর্ট রিপোর্টার ছিল, যে খুব তীক্ষ্ণ প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু প্রতিবারই রবি রাজবংশের কাছে এমন কিছু উত্তর থাকে যার পর রাঘবের কাছে আর কোনো প্রশ্নই থাকে না। আর তখনই আমরা দেখতে পাই যে নেহা দূর থেকেই সমস্ত কিছু দেখছিল। এখানে আমাদের একটা কথা জানানো হয় যে আসলে নেহা রাজবংশ হলো রবি রাজবংশের মেয়ে, তা সত্ত্বেও সে তার বাবার ফার্মে কাজ করে না। এখানে নেহার অ্যাসিস্ট্যান্ট আত্মা নেহাকে বলে যে
আপনার বাবার ফার্মে জয়েন করার জন্য কি ক্রাইটেরিয়া পার করতে হবে? তখন নেহা বলে যে সেই ক্রাইটেরিয়া অনেক বড়, যার মধ্যে আমি নিজেও পড়ি না। এই কারণে আমি এখনও আমার বাবার ফার্ম থেকে দূরে আছি। আর আমাদের ফ্যামিলির লেগেসি কিন্তু পাবলিক প্রসিকিউটর থেকে স্টার্ট হয়। কিন্তু আমরা যদি এইভাবেই কেস লড়তে থাকি তাহলে ওনার ক্রাইটেরিয়ার মধ্যে কোনোদিনই আসতে পারবো না। এরপর আমরা সারিকা রাওয়াতকে দেখতে পাই। সে একজন স্টেনোগ্রাফার। সে অফিসের কাজ খুব প্রফেশনালি সামলায়। কাজ শেষ করে সে নিজের বাড়ি যায়। সেখানে আমরা সারিকার স্বামী লক্ষণকে দেখতে পাই। লক্ষণ পুরোপুরি পঙ্গু, কারণ একটা অ্যাক্সিডেন্টে তার 2 পাই হারিয়ে ফেলেছিল। এখানেই আমরা সারিকার মেয়ে কুসুমকে দেখতে পাই। কুসুম অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে। পড়াশোনায় সে সবসময় টপ করে এবং সম্প্রতি সায়েন্সের টেস্টে 96 পেয়েছে এবং তাকে একটা কম্পিটিশনের জন্য সিলেক্টও করা হয়েছে। কিন্তু কুসুম মানা করে দিয়েছে, কারণ সেই কম্পিটিশনের জন্য কিছু টাকা লাগবে আর সারিকার কাছে এত টাকা নেই এখন। তবে সারিকা তাকে বলে, তোমার এই কম্পিটিশনে অংশ নেওয়া উচিত, টাকার ব্যবস্থা আমি করে দেব। আসলে সারিকা তার পুরো ফ্যামিলিকেই সামলাচ্ছে। যদিও তাদের কাছে টাকা পয়সা অনেক কম, কিন্তু সারিকা কোনো রকমে সব কিছুই ম্যানেজ করছে। এরপর আমরা নেহা রাজবংশকে দেখতে পাই, যে সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। অন্যদিকে আমরা দেখতে পাই রবি রাজবংশের ফার্মের প্রায় 25 বছর পূর্ণ হয়েছে এবং এই 25 বছরে সে আজ পর্যন্ত কোনো কেস হারেনি। রবির যত ক্লায়েন্ট ছিল এখন তারা সবাই রবির খুব ভালো বন্ধু হয়ে গেছে। তাই রবি তাদের সবাইকে নিজের এই পার্টিতে ইনভাইট করেছিল এবং সেখানে আমরা নেহাকে দেখতে পাই। আর তার সাথে ছিল অক্ষয়, সে নেহার বয়ফ্রেন্ড। ওরা দুজনে একে অপরকে খুব ভালোবাসে আর অক্ষয় রবি রাজবংশের ফার্মেই কাজ করে। রবি অক্ষয়ের ওপর বেশ ভরসা করে, কারণ সে খুব ভালো কাজ করে। রবি নেহার সাথে কথা বলে। সে আজকের কেসটার ব্যাপারে জানতে পেরেছে যে নেহা তেমন কোনো প্রমাণ দেখাতে পারেনি। রবি নেহাকে নিজের কিছু এক্সপেরিয়েন্সের ব্যাপারে জানায়। পাশাপাশি সে নেহাকে বলে, তোমাকে আমার ফার্মে জয়েন করার জন্য একটা টাস্ক কমপ্লিট করতে হবে, যা এতটা সহজ হবে না। তোমাকে টানা 10টা কেস জিততে হবে। যদি তুমি টানা 10টা কেস জিতে নিতে পারো তবে আমি তোমাকে আমার ফার্মে নিয়ে নিব। এটা শুনে নেহা খুশি হয়ে যায় এবং সে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করে নেয়। কিন্তু আপাতত নেহার প্রবলেম হলো এই যে বর্তমানে যে কেসটা চলছে সম্ভবত সেই কেসটাও আর নেহার কাছে থাকবে না। যদিও নেহা বারবার আহ্লাদ স্যারকে মেসেজ করেছে যাতে তার থেকে এই কেসটা ছিনিয়ে নেওয়া না হয় এবং তাকে একটা লাস্ট সুযোগ দেওয়া হয়। অন্যদিকে বলরাজ হলো রবির সবচেয়ে পুরনো ক্লায়েন্ট। এই কারণেই তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব আছে। বলরাজের বিহেভিয়ার একেবারেই ভালো না। সে মানুষের সাথে ঠিকভাবে কথা বলে না এবং সে বেশ জঘন্য প্রকৃতির একজন মানুষ। আর তখনই আমরা দেখতে পাই নেহার কাছে চিফ আহ্লাদ স্যারের মেসেজ আসে। সে তাকে একটা লাস্ট চান্স দিতে রাজি হয়। আহ্লাদ স্যার ক্লিয়ার করে দেয় যে এটা তার লাস্ট চান্স, এরপর তাকে আর কোনো বড় কেস দেয়া হবে না। কিন্তু নেহা এতেই অনেক খুশি ছিল। যখন সে পরের দিন অফিস যাচ্ছিল তখনই সে মাঝ রাস্তায় ইনায়া কোঠারির রিলস দেখছিল। ইনায়া কোঠারি নিজের ব্যাপারে এবং নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকে। সে সমস্ত রিলস এখানে নেহা দেখতে থাকে, কারণ সে তার অনেক বড় ফ্যান। আর অন্যদিকে রাঘব রিপোর্টার তার নিউজে লেখে, একদিকে রবি কোনো কেস হারছে না আর অন্যদিকে তার মেয়ে কোনো কেস জিততেই পারছে না। আর তখনই আমরা দেখতে পাই যে নেহার গাড়ির সামনে হঠাৎ করে সারিকা চলে আসে। সারিকা এটা দেখে পুরোপুরি ভয় পেয়ে যায়, কিন্তু তখন সারিকার নজর পড়ে নেহার উপরে। সে নেহাকে বলে যে আমার অফিসে যেতে বেশ লেট হয়ে যাচ্ছে, তুমি কি আমাকে একটু লিফট দিবে? নেহা বলে ঠিক আছে, উঠে পড়ো। এরপর তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। সারিকা নেহাকে জিজ্ঞেস করে যে তার পাবলিক প্রসিকিউটর হয়ে কেমন লাগছে। নেহা বলে, আমি সব বিষয় স্টাডি করি, নলেজ আছে, কিন্তু সামনের মানুষটি যে জিনিসটা প্রুফ করতে চায় সে সেটা প্রুফ করে বেরিয়ে যায় আর সে কিছুই ডিফেন্স করতে পারে না। তখন সারিকা নেহাকে কিছু কথা জানায়। সে বলে, মাঝে মধ্যে অপোজিশনের লোকেরা অনেক কথা লুকায়, সেগুলোর ব্যাপারে তো আমরা জানি না, কিন্তু যে জিনিসগুলো তারা নিজেরা জানায় বা তুলে ধরে সেগুলোর মাধ্যমে আমাদের অপরাধ প্রুফ করতে হয়। এই সমস্ত কথা শোনার পর নেহার মাথায় অনেক কিছু ঘুরতে শুরু করে এবং সে এই কেসটার পেছনে আবারও উঠে পড়ে লেগে যায়। একটা সময় এমন ছিল যখন নেহা এই কেসটার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন সে আবারও প্রস্তুত। তো কোর্টে পৌঁছানোর পর এবার নেহা একটা ভিন্ন পদ্ধতিতে কেসটা লড়ে। বিপক্ষের উকিল খুব ভালো করে জানতো যে নেহার কাছে কোনো এভিডেন্স থাকার কথা না, কিন্তু নেহা বলে যে আমি এই কথার সাথে পুরোপুরি অ্যাগ্রি করছি যে যজ্ঞী হয়তো পুরোপুরি ক্লিন। হয়তো সে এটাও জানতো না যে তার বারে ড্রাগস বিক্রি করা হয় বা ড্রাগসের ডিল হয়, কিন্তু এই কথা তো খোদ যজ্ঞী নিজেই অ্যাডমিট করেছে যে তাদের সিসিটিভি ক্যামেরা গত কয়েক মাস ধরে বন্ধ ছিল। এই বিষয়টি জানা সত্ত্বেও সে নিজের সিসিটিভি ক্যামেরা ঠিক করায়নি। তাই নেহা বলে, আন্ডার দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অফ 2006 এর অন্তর্গত মালিকের জায়গায় যদি কোনো ইলিগাল জিনিস বা কোনো ভুল কাজ হয় তার জন্য মালিককেই দায়ী বলে গণ্য করা হবে। যখন এই সমস্ত কথা উকিলরা শুনল
তখন তারা পুরোপুরি অবাক হয়ে গেল। আর এই বিষয়টি দেখেই এখানে জাজ সাহেব কেসটি নেহার ফেভারে রায় দিয়ে বলে যে যজ্ঞী খুব ভালো করেই জানতো তার বারে ড্রাগসের ডিল হয় এবং এই কথা জানার সত্ত্বেও সে সিসিটিভি ক্যামেরা লাগায়নি বা ঠিক করেনি, তার মানে সে প্রমাণ লুকাচ্ছিল। তাই সেকশন 66-এর অন্তর্গত তাকে অপরাধী বলে গণ্য করা হচ্ছে। এই কারণে যজ্ঞীকে 10 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটা দেখে সারিকাও খুশি হয়ে যায়, কারণ নেহা অনেক চালাকির সাথে কেসটা লড়েছিল। এরপর নেহা সারিকার সাথে দেখা করার জন্য আসে। সে তাকে থ্যাঙ্কস জানায়, কারণ এই কেসটা সে সারিকার কারণেই জিতেছে। কিন্তু সারিকা বলে এই জয় তোমার। কিছুক্ষণের মধ্যে সেখানে রাঘব কোর্ট রিপোর্টার চলে আসে। সে যখন এই সমস্ত কথা শোনে তখন তারও আনন্দ হয়। যদিও নেহা এবং রাঘবের মধ্যে সম্পর্ক তেমন ভালো নয়, কারণ রাঘব নেহার ব্যাপারে নিউজে ভালো কিছু লেখে না। কিন্তু হয়তো আজ রাঘব নিউজে নেহার ব্যাপারে ভালো কিছু লিখতে চলেছে। এরপর আমরা দেখতে পাই যে নেহা নিজের বাড়িতে পৌঁছায়। সেখানে রবিও এই কথা জানতে পেরেছে যে তার মেয়ে এই কেসটি জিতে গেছে। এখানে আমরা আলোক রাজবংশকে দেখতে পাই, যে হলো নেহার ভাই এবং রবির ছেলে। আলোকও এখানে নেহার প্রশংসা করে এবং সে বলে যে যেভাবে তুমি পাবলিক প্রসিকিউটর হয়ে কেস লড়ছ, ঠিক একইভাবে আমিও একদিন পাবলিক প্রসিকিউটর ছিলাম। তারপরেই আমার বাবার ফার্মে জয়েন করেছিলাম। নেহা বলে আমাকে শুধু ওই জায়গা থেকে বেরোতে হবে আর এখানে পৌঁছাতে হবে। কিন্তু এখানে রবি বলে এটা তো তার সহজ কাজ নয়, কারণ এখনও অনেক উত্থান পতন আসবে। তবে রবি বলে যে আমি তোমার কেসটা খুব ভালোভাবে স্টাডি করেছি, তোমার ট্রান্সক্রিপ্টটা পুরো পড়েছি। তোমার ওপেনিং আর্গুমেন্ট ঠিক ছিল না, কিন্তু ক্লোজিং আর্গুমেন্ট খুবই অসাধারণ ছিল। মনে হচ্ছিল যেন তুমি কোনো প্রফেশনাল উকিল। যেভাবে তুমি পয়েন্টগুলো তুলে আনলে, যেভাবে তুমি সেকশন 66-এর ব্যাপারে কথা বললে, এই জিনিসটার জন্য কোনো উকিল আগে থেকে প্রস্তুত থাকতেই পারে না। তার মানে তুমি খুব ভালো কাজ করেছ। নেহার বাবা যদিও এই সমস্ত কথা বলছিল, কিন্তু নেহার মাথায় এখন শুধু সারিকাই ঘুরছিল, কারণ সারিকার কারণেই তো এই সব কিছু সম্ভব হয়েছিল। এই কারণে এবার নেহা পরের দিন সারিকার সাথে দেখা করে এবং কোনো কথা না ঘুরিয়ে এখানে নেহা সারিকাকে বলে যে তুমি যদি এভাবেই কেসগুলোতে আমাকে সাহায্য করতে থাকো, তবে আমি তোমাকে পার কেস 10,000 টাকা করে দিব। এই সমস্ত কথা শোনার পর সারিকাও নিজের মনস্থির করে নেয় যে সে নেহাকে সাহায্য করবে, কারণ সারিকারও টাকার খুব দরকার ছিল। কিন্তু এখানে সারিকা বলে যে সে একটা কেসের জন্য 10,000 নয় বরং 20,000 টাকা নেবে, যেটার জন্য নেহাও রাজি হয়ে যায়। সারিকা তাকে বলে স্যাটারডে সানডে ছুটি থাকবে আর প্রতিদিন আমরা সন্ধ্যা 7টার পর কাজ করব। এরপর আমরা একজন মেয়েকে দেখতে পাই যে একটা গাড়ি থেকে নেমে সোজা বজরালের বাড়ির ভিতরে চলে যায় এবং তার সাথে অন্তরঙ্গ হতে শুরু করে, আর কেউ তাদের ভিডিও রেকর্ড করতে থাকে। এরপর দেখতে পাই ইন্সপেক্টর রাঠিকে, যে নিজের গার্লফ্রেন্ডের সাথে ছিল, আর তার গার্লফ্রেন্ড অন্য কেউ নয় বরং সারিকা রাওয়াত ছিল। ইন্সপেক্টর রাঠি তাকে অনেক অনুরোধ করছিল যাতে সে রোজ আসে, কিন্তু সারিকা বলে আমরা রোজ দেখা করতে পারবো না, তার আরও অনেক কাজ আছে। এদিকে নেহাকে দেখতে পাই যে রুকসার নামের একটা ছোট মেয়ের সাথে দেখা করতে চায়। আসলে প্রমোদ নামের এক ব্যক্তি রুকসারকে ধর্ষণ করেছে। এই কারণেই নেহা রুকসারের কেসটি লড়তে যাচ্ছিল। নেহা যখন তাকে প্রশ্ন জিজ্ঞেস করে তখন নেহা জানতে পারে যে আসলে রুকসারের বয়স নাকি 19 বছর, কিন্তু তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে রুকসারের বয়স 19 বছর। সে নিশ্চয়ই নিজের বয়স লুকাচ্ছে। নেহার কাছে একটা নতুন কেস চলে এসেছে, তাই নেহা এই কেসটার ব্যাপারে সবার আগে সারিকাকে জানায় এবং তাকে তখনই নিজের বাড়িতে ডেকে নেয়। তারা দুজনে মিলে রুকসারের কেসটা ডিসকাস করতে শুরু করে। সারিকা তাকে বোঝায় যে এই কেসটা এতটা সহজ হবে না, কারণ বিপক্ষের উকিল বলবে যে তাদের মধ্যে যা কিছু হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে। আসলে এই ধর্ষণের কথা শুনে আমার রামিসার কথা মনে পড়ে গেল। এই দৃশ্যটা কখনোই বলতে পারি না। পরকালে তো অবশ্যই এর বিচার হবে, তবে ইহকালেও এর দৃষ্টান্তমূলক বিচার আমরা সবাই দাবি করছি। যাই হোক, গল্পে ফিরে ঠিক যে সমস্ত কথা সারিকা বলেছিল কোর্টে গিয়ে বিপক্ষের উকিলও হুবহু সেটাই বলে। সে জাজ সাহেবের সামনে জানায় যে তাদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে তা পারস্পরিক সম্মতিতেই হয়েছে, আর একটা প্রাইভেট রুমে যখন একটা ছেলে আর মেয়ে কিছু করে তখন তাতে আমাদের কোনো আপত্তি বা কিছু বলার থাকে না, কারণ সেটা তাদের সম্মতিতেই হয়েছে। এরপর সারিকা নেহাকে বলে যে যদি 19 বছরের হয় তবে ঠিক আছে, কিন্তু সে যদি নাবালিকা হয় তবে এই কেসটি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এখন নেহা রুকসারের আসল বয়স কত তা খুঁজে বের করতে শুরু করে। পাশাপাশি নেহা সারিকার বাড়িতেও চলে আসে, যেখানে সে সারিকার স্বামী লক্ষণের সাথে দেখা করে, যে পঙ্গু। সারিকা নেহাকে নিজের পরিবারের পরিস্থিতির কথা জানিয়ে দিয়েছিল এবং সাথে সাথে সারিকা এখানে নেহার সাথে এই কেসটার ব্যাপারে ডিসকাসও করছিল। তো নেহা যখন এই কেসের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করছিল তখনই রাঘবের একটা ভিডিও নেহার কাছে চলে আসে, আর এটা দেখে নেহা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। এখন সেই ভিডিওটি কোর্টের ভেতরে চালানো হয়, যেখানে বাইরের কোনো পাবলিক ছিল না, কারণ এই ভিডিওটি ছিল রুকসার এবং প্রমোদের, যেখানে দেখা যাচ্ছিল যে রুকসার চিৎকার করছে এবং কাঁদছে যাতে তার সাথে এই সমস্ত জিনিস না করা হয়।
আর এর সাথে কোর্টে এই কথাও প্রুভ হয়ে গিয়েছিল যে রুকসারের বয়স আসলে মাত্র 16 বছর। এই কারণে প্রমোদকে এখানে অপরাধী সাব্যস্ত করা হয় এবং তার 20 বছরের জেল হয়। তো এখন নেহা আরও একটা কেস জিতে যায়। সারিকা যখন নিজের বাড়িতে পৌঁছায় তখন সে তার স্বামী লক্ষণের সাথে কথা বলে। লক্ষণ এখানে সারিকাকে বলে যে যেভাবে তুমি নেহাকে সাহায্য করছো হয়তো তুমি কোনো বিপদে ফেসে যেতে পারো। কিন্তু সারিকা বলে আমি তো বেশ ভালো টাকা পাচ্ছি, আর টাকা কার খারাপ লাগে। পাশাপাশি সারিকা তার স্বামী লক্ষণের কথা ভেবে মনে মনে কষ্ট পাচ্ছিল যে সে তাকে ধোঁকা দিচ্ছে, কারণ সে রাঠির সাথে ছিল। পরের দিন আমাদের এটা জানানো হয় যে সারিকা শক্তি নিবাস নামের একটা বিশাল বড় বিল্ডিংয়ের রায়ান নামের একটা ছেলেকে কোচিং দেয়, কারণ সে গণিতে খুবই কাঁচা। প্রতি সন্ধ্যায় সারিকা তাকে কোচিং দেয় এবং তারপর ফিরে আসে। তো অন্যদিকে আমরা দেখতে পাই নেহাকে কেস জেতার খুশিতে সে একটা ক্লাবে পার্টি করছিল, আর সে সারিকাকেও সেখানে ডেকেছিল। সারিকা সেখানে ড্যান্স করা শুরু করে আর দুজনেই সেখানে খুব এনজয় করে। অনেকদিন পর সারিকা এতটা এনজয় করলো। তো এভাবে নেহা এবং সারিকা মিলে কাজ করতে থাকে। সারিকা নেহাকে অনেক সাহায্য করত, আর এই কারণে সে কোর্টে কেস জিতে যেত। অর্থাৎ সে এমন সব কেস জিতেছিল যা কেউ ভাবতেও পারত না। এভাবে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং সে টানা 9টা কেস জিতে যায়। আর এখন শুধু একটা কেস জেতা বাকি ছিল, এরপর সে তার বাবার ফার্মে জয়েন করতে পারবে। এর পরের সিনে আমরা দেখতে পাই বজরালকে, যে একটা অ্যাড শ্যুট করছিল। তখনই তার কাছে কিছু ছবি আসে এবং সেই ছবিগুলো দেখার পর বজরাল পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কে তাকে ব্ল্যাকমেল করছে। অন্যদিকে আমরা দেখতে পাই সারিকাকে। সে তার স্টুডেন্ট রায়ানকে বলে, আজ আমি তোমাকে 10 মিনিট আগে ছুটি দিয়ে দেব, এই কারণে আমি 10 মিনিট আগেই তোমাকে পড়াতে এসেছি। অন্যদিকে রবি রাজবংশের কাছে বজরালের ফোন আসে এবং সে তাকে এই সমস্ত ইনসিডেন্টের ব্যাপারে জানায় যে কেউ তাকে ব্ল্যাকমেইল করছে। তাই সে তাকে তখনই নিজের কাছে ডাকে। তৎক্ষণাৎ রবি রাজবংশ তার সাথে দেখা করার জন্য চলে যায়। আর নেহা যখন নিজের বাড়িতে ছিল তখন টিভিতে ব্রেকিং নিউজ হয় এবং জানা যায় ইনায়া কোঠারি আত্মহত্যা করেছে। সূর্যনিবাস বিল্ডিংয়ে যেখানে সে থাকে সেখানেই সে ফাঁসি লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এই নিউজ দেখে নেহা অবাক হয়ে যায়। চিফ আহ্লাদ স্যার নেহাকে ডাকে, যেখানে ইন্সপেক্টর প্রকাশও বসেছিল। তারা এখানে নেহাকে জানায় যে সবাই যেটাকে সুইসাইড ভাবছে সেটা আসলে সুইসাইড নয়, এটা আসলে একটা মার্ডার। অর্থাৎ ইনায়া কোঠারিকে কেউ মেরেছে এবং তারা সেখান থেকে কিছু প্রমাণও পেয়েছে, যা থেকে তারা পুরোপুরি নিশ্চিত হয়েছে যে এটা কোনো সুইসাইড নয় বরং এটা মার্ডার। তো নেহা এই কেসটি লড়ার জন্য রাজি হয়ে যায়। আহ্লাদ স্যার তাকে এই কেসটি দিয়ে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই রবি এই কেসটি লড়তে যাচ্ছিল, অর্থাৎ তিনি বজরালের পক্ষে কেসটি লড়তে যাচ্ছিল। সে যখন জানতে পারে যে পাবলিক প্রসিকিউটর হিসেবে নেহা তার সামনে দাঁড়াতে চলেছে তখন সে নেহাকে বলে তুমি এই কেস ছেড়ে দাও, কিন্তু নেহা রাজি হয় না। নেহা বলে যে আমি যদি আপনার মেয়ে না হতাম তবে আপনি কখনোই আমাকে বারণ করতেন না। কিন্তু রবি বলে আমি চাই না রাজবংশ পরিবারের নাম খারাপ হোক। বজরাল আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট এবং আমি তাকে বাঁচাতে যে কোনো কিছুই করতে পারি। আমি ওখানে প্রুফ করে দেব যে সে কিছুই করেনি যা সে সত্যিই করেনি। এখানে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং পরের দিনই নেহা তার বাড়ি ছেড়ে দেয়। সে তার বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল এবং তার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছিল। তার চোখে জল ছিল, যা শুধু তার বাবার জন্য নয় বরং তার মায়ের জন্যও ছিল, কারণ আজ পর্যন্ত এমন পরিস্থিতি কখনো আসেনি যে তাকে বাড়ি ছাড়তে হবে। নেহা সারিকার সাহায্য নেয়। সারিকা তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যা বেশ কমফোর্টেবল, যেখানে নেহা শান্তিতে থাকতে পারবে। নেহা স্টাডি করতে শুরু করে এবং তাছাড়াও সে ইন্সপেক্টর প্রকাশের সাহায্য নিতে থাকে। ইন্সপেক্টর প্রকাশ তাকে প্রতিটি এভিডেন্স দিয়ে দেয়। তারা ইনায়া কোঠারের রুমেই একটা গ্লাস পেয়েছে যাতে থাকা ফিঙ্গারপ্রিন্ট বজরালের সাথে ম্যাচ করে, এবং তারা সেখানে ইনায়া কোঠারি এবং বজরালের কিছু ছবিও পেয়েছে। আর রইল কথা সিসিটিভি ক্যামেরার। তো বজরাল সেদিন ইনায়া কোঠারির বিল্ডিংয়ে গিয়েছিল। তো এই সমস্ত জিনিস দেখার পর এরাই মনে হচ্ছিল যে এই কেসটা একেবারেই সিম্পল। কিন্তু অন্যদিকে রবি রাজবংশ বজরালকে জিজ্ঞাসাবাদ করছিল। বজরাল জানায় যে কিছু ছবি লিক হয়েছিল এবং যে ব্যক্তি এই ছবি লিক করেছে সে তাকে ব্ল্যাকমেল করছিল আর তাকে সেই বিল্ডিংয়ে ডেকেছিল। সে অনেকক্ষণ পর্যন্ত তার অপেক্ষা করছিল কিন্তু সে পৌঁছায়নি। বজরাল পরিষ্কারভাবে বলে দেয় যে তার এবং ইনায়া কোঠারের অ্যাফেয়ার ছিল, কিন্তু সে তাকে মার্ডার করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই নেহা এবং সারিকা নিজেদের মধ্যে কথা বলছিল। নেহা বলে যে কোর্টে তাকে প্রমাণ করতে হবে যে বজরাল এবং ইনায়া কোঠারের নিজেদের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এই কথাটি সে কিভাবে প্রুফ করবে তা সে একেবারেই বুঝতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই সারিকা ইন্সপেক্টর রাঠের বাড়িতে আরও একবার যায়। তারা দুজনেই বিবাহিত, তাই সারিকা তাকে পরিষ্কার করে বলে দেয় এখন থেকে আমরা আর দেখা করব না, যা শুনে ইন্সপেক্টর রাঠের খারাপ লাগে। কিন্তু সারিকার এতে কোনো কিছু যায় আসে না এবং সে ইন্সপেক্টর রাঠের মোবাইল থেকে নিজের নম্বরটি ডিলিট করে দিয়ে সেখান থেকে চলে যায়।
মুভির এই পর্যায়ে আমরা দেখি কোর্টের হিয়ারিং স্টার্ট হয়ে যায়, যেখানে রবি রাজবংশ পৌঁছে গিয়েছিল এবং নেহাও পৌঁছে গিয়েছিল। সবার এটাই মনে হচ্ছিল যে এই কেসটা রবি রাজবংশই জিততে চলেছে। সে সবার আগে জাজ সাহেবের সামনে বেইলের ডিমান্ড রাখে। রবি রাজবংশ যেখানে এমন কিছু ফ্যাক্টস তুলে ধরে যে নেহা তার সামনে কিছুই বলতে পারে না এবং খুব সহজে এখানে বজরাল বেইল পেয়ে যায়। কোর্ট থেকে বাইরে বেরোনোর পরেই রবি নিজের মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নেহা তার সাথে কোনো কথাই বলতে চায় না। রবি বুঝতে পেরেছিল তার মেয়ে তার উপর খুব রেগে আছে। এরপর রবি রাজবংশ অক্ষয়কে জিজ্ঞেস করে যে নম্বরটি থেকে বজরালকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল সেটির ব্যাপারে কিছু জানা গেল কিনা। তখন অক্ষয় জানায়, আমরা সেই মোবাইলটির ব্যাপারে খোঁজ নিয়েছি, যা আপাতত বন্ধ রয়েছে, তবে এই মোবাইলটি আবদুল্লাহ শেখ নামের এক ব্যক্তির নামে রেজিস্টার করা আছে, কিন্তু সে জানিয়েছে তার এই মোবাইলটি 1 বছর আগেই হারিয়ে গেছে। নেহা এবং ইন্সপেক্টর প্রকাশ সূর্য নিবাস বিল্ডিংয়ে যায়, যেখানে ইনায়া কোঠারি থাকত। সে 8 ফ্লোরে থাকত। অন্যদিকে বজরালকে সেই ব্ল্যাকমেইলার 20তম ফ্লোরে ডেকেছিল। সিসিটিভিতে এটা পরিষ্কার দেখা গেছে এবং এটাও জানা গেছে যে 5:30 থেকে 5:45 পর্যন্ত বজরাল এখানেই ছিল, কিন্তু সে যদি লিফট দিয়ে যেত তবে সে ধরা পড়ে যেত। এই কারণেই সে এমার্জেন্সি সিঁড়ি ইউজ করে এবং সোজা 8ম ফ্লোরে চলে যায়, যেখানে ইনায়া কোঠারি থাকত। সেখানে সে তাকে মারে আর তারপর আবারও 20তম ফ্লোরে যায় এবং এরপরে লিফট দিয়ে ফেরত আসে। কিন্তু নেহার কাছে এই সব কিছু ঠিক মনে হচ্ছিল না, কারণ বজরাল এতটা ফিট মানুষ নয় যে সিঁড়ি দিয়ে 8 ফ্লোর পর্যন্ত চলে যাবে এবং ইনায়াকে মার্ডার করে আবার ফেরত চলে আসবে, কারণ যখন তাকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল তখন তাকে খুবই রিল্যাক্সড দেখাচ্ছিল। এখন তারা খোঁজ নেয় যে আসলে এই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটের দাম কত, আর যখন খোঁজ নেওয়া হয় তখন জানা যায় যে একটা বাড়ির দাম 4 কোটি টাকা। কিন্তু ইনায়া কোঠারি এত বড় ইনফ্লুয়েন্সার ছিল না যে সে 4 কোটি টাকা দিয়ে এত বড় বিল্ডিং কিনতে পারবে। নেহার মনে হয় যে বজরালকে ব্ল্যাকমেইল করা মানুষটি অন্য কেউ নয়, বরং ইনায়া কোঠারি নিজেই ছিল এবং বদলে সে তার কাছে অনেক কিছু চেয়েছিল। এরপর পরবর্তীতে কোর্টের হিয়ারিং স্টার্ট হয়, যেখানে নেহা জানায় যে ইনায়া কোঠারি এবং বজরালের মধ্যে অ্যাফেয়ার ছিল, কিন্তু বজরালের আরও একটা অ্যাফেয়ার ছিল যার ব্যাপারে ইনায়া কোঠারি জানতে পেরে গিয়েছিল। এই কারণে সে বজরালকে ব্ল্যাকমেইল করছিল এবং হয়তো সে কোনো বড় অঙ্কের টাকাও চেয়েছিল, কিন্তু বজরাল হয়তো এত বড় অঙ্কের টাকা দিতে চায়নি, তাই সে ইনায়া কোঠারিকে মানা করে দিয়েছিল। তখন ইনায়া কোঠারি বজরালকে ব্ল্যাকমেইল করা স্টার্ট করে, আর যখন ইনায়া কোঠারি থামেনি তখন বজরাল সোজা সূর্যনিবাসে পৌঁছায় এবং সেখানে গিয়ে তাকে মেরে ফেলে, কারণ সেদিনের সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। রবি বলে বজরালের প্রায়ই অ্যাফেয়ার হতে থাকে, কিন্তু সে ইনায়া কোঠারিকে চিনত না, তাদের কানেকশন কখনোই হয়নি। তবে বজরালের অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল এবং এই কথাটি হয়তো কেউ একজন জানতে পেরে গিয়েছিল, আর এই কারণেই তাকে সে ব্ল্যাকমেইল করছিল এবং সেই ব্ল্যাকমেইলারই বজরালকে ওই বিল্ডিংয়ে ডেকেছিল। কিন্তু নেহা বলছে এই মার্ডারটি বজরাল করেছে। বজরাল যদি এই মার্ডারটি করতো তবে সেখানে কোনো প্রমাণ থাকতো না, কারণ বজরাল এত ছোট চিন্তাভাবনার এবং কম বুদ্ধির মানুষ নয়, আর না সেখানে সেই মেয়েটির আর বজরালের ছবি থাকতো। বজরালকে ব্ল্যাকমেইল করা এবং ইনায়া কোঠারিকে খুন করা ব্যক্তিটি আসলে একই মানুষ। কেসটি বেশ কমপ্লিকেটেড হতে চলেছে, কারণ রবি প্রুফ করে দেবে যে বজরাল কিছুই করেনি, কিন্তু ইন্সপেক্টর প্রকাশ ইনায়া কোঠারির ব্যাপারে জানায় যে ইনায়া কোঠারির কাছে 2016 সালের আগ পর্যন্ত মাত্র 3 লক্ষ টাকা ছিল এবং পরের মাত্র 2 সপ্তাহের মধ্যে সে 4 কোটি টাকার একটা বিশাল বড় ফ্ল্যাট কিনেছিল, যা সূর্যনিবাস বিল্ডিংয়েই রয়েছে। এদিকে নেহা টুইস্টার বার কেসের ব্যাপারে খোঁজখবর নেয় যে আসলে সেখানে কি হয়েছিল। নেহা যখন ইনভেস্টিগেশন করছিল তখনই সেখানে অক্ষয় চলে আসে। অক্ষয়কে দেখে নেহার খুব আনন্দ হয়, কারণ তারা দুজনে অনেক দিন পর দেখা করেছিল এবং অক্ষয় নেহাকে খুব মিস করছিল। এই কারণেই তারা একে অপরের সাথে রাত কাটায়, কিন্তু পরের দিন সকালে যখন নেহার ঘুম ভাঙে তখন সে দেখে যে অক্ষয় তার পাশে নেই। সে বাইরে গিয়ে দেখতে পায় অক্ষয় তার ল্যাপটপে সব ইনফরমেশন দেখছে। এটা দেখে নেহা অনেক রেগে যায়। অক্ষয় সেখান থেকে যাওয়ার আগে বলে যায়, তোমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে। এটা শুনে নেহা অনেক কষ্ট পায়। পরের দিন হিয়ারিং হয়। নেহা এখানে সেই পয়েন্টটাকেই সামনে রাখে এবং বলে, আপনারা বলেছেন বজরাল এবং ইনায়া কোঠারের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি কোর্টের কাছে শুধু একটা বিষয়ে দরখাস্ত করতে চাই। 2016 সালের পর থেকে বজরালের সমস্ত কল রেকর্ডিং আমাদের সামনে আনা হোক এবং তাছাড়াও তার সমস্ত ব্যাংক স্টেটমেন্টও আনা হোক। যদি সমস্ত স্টেটমেন্ট সামনে চলে আসে তবে আমরা এই কেসে একটা মজবুত অবস্থান পেয়ে যাব। রবি খুব ভালো করে জানতো যদি এই সমস্ত স্টেটমেন্ট কোর্টে সাবমিট করে দেওয়া হয় তবে কোনো না কোনো প্রবলেম চলে আসতে পারে, কিন্তু সে ফেঁসে গিয়েছিল, তাই তাকে এখানে নেহার কথা মেনে নিতেই হয়। নেহা যখন এই কেসটা নিয়ে স্টাডি করছিল তখন সে টুইস্টার কেসের ব্যাপারে এবার ডিপলি পড়াশোনা শুরু করে এবং সে জানতে পারে যে সেই কেসটার সাথে যত মানুষ জড়িত ছিল সেই সমস্ত কেস আসলে নেহাই পেয়েছে।
নেহা লক্ষ্য করে যে টুইস্টার বার কেসে যারা যারা অপরাধী ছিল তাদের মধ্যে মাত্র একজন মানুষই শাস্তি পেয়েছিল এবং তার নাম ছিল রামনাথ। বাকি সমস্ত মানুষ মুক্তি পেয়ে গিয়েছিল, কিন্তু মুক্তি পেয়ে যাওয়া সেই সমস্ত মানুষের কেসগুলোই ঘুরে ফিরে নেহার কাছে এসেছে এবং নেহা সম্প্রতি সেই সমস্ত মানুষকে শাস্তি দিয়েছে। এই বিষয়ে নেহা সারিকার সাথেও কথা বলে, কিন্তু সারিকা বলে যে হয়তো এটা একটা সার্ফ ইত্তেফাক হতে পারে। আগেও এমনটা অনেক মানুষের সাথেই হয়েছে। এদিকে আলোক রাজবংশ সমস্ত স্টেটমেন্ট বের করে এবং সেগুলো রবি অর্থাৎ নিজের বাবাকে দেখায়। সে স্টেটমেন্ট থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে ইনায়া কোঠারি এবং বজরালের মধ্যে সম্পর্ক ছিল, তাদের মধ্যে ট্রানজ্যাকশনও হয়েছে। তার মানে এই এভিডেন্স যদি বাইরে চলে আসে তবে তারা এই কেসটা হেরে যাবে। তাই এই এভিডেন্স যেন নেহার কাছে না পৌঁছায়, তাই সে এখানে একটা ছোট্ট চাল চালে। তাদের যে এই সমস্ত এভিডেন্সের মধ্যে থেকে মাত্র একটা পেজ লুকাতে হবে। এই কারণে তারা নেহার কাছে ছোট্ট থেকে ছোট্ট এভিডেন্সও পাঠিয়ে দিবে, যাতে সে এত ফাইলের মাঝে আসল ফাইল খুঁজে না পায়। তারা অনেকগুলো বক্স ভর্তি করে নেহার কাছে পাঠিয়ে দেয়। এগুলো দেখে নেহার অ্যাসিস্ট্যান্ট আত্মার বেহাল দশা হয়ে যায়। এতগুলো ফাইল সে কিভাবে চেক করবে? এরপর আমরা দেখতে পাই নেহা মিস্টার শ্যাম নামের একজন উকিলের কাছে দেখা করতে আসে। মিস্টার শ্যাম হলো একজন সৎ উকিল। নেহা তার সাথে দেখা করে এবং অনেক কথাবার্তা বলে। মিস্টার শ্যাম এবং নেহার মধ্যে এখানে অনেক বিষয়ে কথা হয়। নেহা যখন বাড়ি ফিরে আসে তখন বাড়িতে আলোক রাজবংশ তার জন্য অপেক্ষা করছিল। সে আসলে মায়ের হাতে তৈরি করা কোফতার তরকারি নিয়ে এসেছিল, যা নেহা খেতে খুব পছন্দ করে। আচ্ছা গাইস, আপনাদের মায়ের রান্না করা কোন খাবারটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দের? কমেন্ট করে যাবেন অবশ্যই। এখানে আলোক নেহাকে বলে যে তোমার জন্য আমার প্রাউড ফিল হওয়ার পাশাপাশি একটু হিংসেও হচ্ছে, কারণ তুমি যা করতে চাইছো হয়তো এটা আমি অনেক আগে থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু তার মধ্যে এত সাহস ছিল না। সে নিজের বাবার বিরুদ্ধে যেতে পারেনি। এখানে দুই ভাই বোন কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, আর যাওয়ার সময় আলোক সেই এভিডেন্সের ফাইলটি টেবিলের সামনে রেখে দিয়ে যায়। এটা দেখে নেহা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল, কারণ আলোক এখানে নেহার পক্ষ নিচ্ছিল। সে খুব খুশি হয় যে অন্তত কেউ একজন তো তার পাশে দাঁড়িয়েছে। এরপর আমরা দেখতে পাই যে সারিকা বারবার নেহার কাছে কল করছিল, কিন্তু নেহা তার কল উঠাচ্ছিল না। তবে নেহা সারিকার সাথে সামনাসামনি দেখা করে কথা বলতে চেয়েছিল। সে বলে আমি পুরো কেসটা বুঝে গেছি। সে জেনে গেছে যে এই মার্ডারটি আসলে কে করেছে। নেহা এখানে জানায় যে এই মার্ডারটি তুমি করেছ। এটা শুনে সারিকা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার স্বামী লক্ষণও নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা জানায় যে সে সম্প্রতি মিস্টার শ্যামের সাথে দেখা করে এসেছে এবং সে তাকে টুইস্টার বার কেসের সম্পর্কে সবকিছু বলে দিয়েছে। প্রতিটি কেসের সাথে তোমার ইনভলভমেন্ট পাওয়া গেছে। এসব শুনে লক্ষণ বলে যে যখন তুমি সমস্ত কিছু জেনেই গেছো, তুমি শুধু ফ্যাক্টস বা তথ্যের উপর ফোকাস করো না, কারণ তুমি শুধু একটা কাহিনী শুনছ। তুমি আসল সত্যি এখনো জানো না। লক্ষণ জানায় যে রামনাথের সাজা হয়েছিল, রামনাথকে সেই কেসে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু জানো সে কে ছিল? রামনাথ আসলে ছিল সারিকার বাবা, যে টুইস্টার বারেই কাজ করত, কিন্তু সে বিচার পায়নি। সে সময় সারিকা প্রেগনেন্ট ছিল। সে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, প্রতিটি দরজায় কড়া নেড়েছে, সাহায্য চেয়েছে, কিন্তু কোথাও কোনো সাহায্য পায়নি। এবার নেহা জানায় যে আসলে সে সমস্ত বিষয় কিভাবে জানতে পারল। নেহা সবার আগে ইন্সপেক্টর রাঠির কাছে গিয়েছিল। ইন্সপেক্টর রাঠি জানায় যে আসলে সে সারিকার জন্যই কাজ করছিল। সারিকাই তাকে বলেছিল যেন সে যজ্ঞের বারে যায় এবং সেখানে ড্রাগস রেখে আসে, যাতে সারিকা তাকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ যজ্ঞ ছিল টুইস্টার বারের ম্যানেজার। এরপর কথা আসে প্রমোদের। প্রমোদ ছিল টুইস্টার বারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। প্রমোদ সেই নাবালিকা মেয়ের সাথে দুষ্কর্ম করতে গিয়ে ধরা পড়েছিল এবং তার যে ফুটেজ সারিকার কাছে ছিল সেই ফুটেজ আসলে রাঘবকে সেই দিয়েছিল। আর এই সমস্ত কথা রাঘব নেহাকে বলে দিয়েছিল। এই কারণেই নেহার মনে সারিকাকে নিয়ে ডাউট তৈরি হতে থাকে। আর রইল তোমার কথা, তুমি সেই বিল্ডিং এর সবসময় যাতায়াত করতে, কারণ রায়ান নামের ছেলেটি সেই বিল্ডিং এ থাকে, আর সেখানেই তো তুমি কোচিং পড়াতে যেতে। সারিকা এবার সমস্ত বিষয় সত্যি সত্যি বলতে শুরু করে। সে বলে 2016 সালে টুইস্টার নামে একটা বার ছিল, যার মালিক ছিল বজরাল। তার ম্যানেজার ছিল যোগী, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে প্রমোদ কাজ করত। সেইবারেই আমার বাবা রামনাথ এবং আমার স্বামী মানে লক্ষণও কাজ করত। একদিন রামনাথ যোগীকে বলেছিল যে ফায়ার এক্সিট ডোরের সামনে টেবিল রাখা ঠিক নয়, কিন্তু যোগী শোনেনি এবং সে ফায়ার এক্সিট ডোরের সামনে টেবিল লাগিয়ে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে আগুন লেগে যায় এবং চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু ফায়ার এক্সিট ডোরের সামনে টেবিল রাখা ছিল, এই কারণেই কোনো মানুষ বাইরেই যেতে পারছিল না। এইবারেই সেখানে ইনায়া কোঠারিও উপস্থিত ছিল। রামনাথ তাকে সাহায্য করেছিল এবং তার প্রাণ বাঁচিয়েছিল। এই সব কিছুর পেছনে দোষ ছিল যজ্ঞের, কিন্তু যজ্ঞী নিজের দোষ স্বীকার করেনি, বরং সে এই সমস্ত দোষ রামনাথের ওপর চাপিয়ে দেয় এবং রামনাথকে ফাঁসিয়ে দেয়। অথচ এই আগুনের মধ্যে রামনাথ এবং লক্ষণ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল। লক্ষণ এখানেই নিজের দুটো পাও হারিয়েছিল। যখন এই কেসটা আগে বাড়ল তখন বজরার সমস্ত আই উইটনেস কিনে নিয়েছিল।
সেখানে যত মানুষ ছিল তাদের সবাইকে টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। শুধু শেষ পর্যন্ত একজন মানুষই বাকি ছিল এবং সে ছিল ইনায়া কোঠারি। সে সময় কুসুম সারিকার পেটে ছিল এবং এখানে ইনায়া কোঠারি সেই সন্তানের কসম খেয়ে বলেছিল যে সে কোর্টে সাক্ষ্য দেবে। কিন্তু যখন কোর্টে সাক্ষ্য দেওয়ার পালা এলো তখন ইনায়া কোঠারি পাল্টে গেল এবং সে জানালো যে ফায়ার এক্সিট ডোরের সামনে টেবিল রাখার কথা রামনাথই বলেছিল। এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ এখানে ইনায়া কোঠারি পাল্টে গিয়েছিল, যার ফলে রামনাথের জেল হয়ে যায় এবং তারপর হেরে গিয়ে রামনাথ নিজের জীবন শেষ করে দেয়। ইনায়া কোঠারি যখন মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তার ঠিক 2 সপ্তাহের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি টাকা আসে আর সে ওই ফ্ল্যাটটি কিনে নেয়। এতগুলো বছর কেটে যাওয়ার পরও সারিকা বিচার পায়নি। এই কারণে সে একটা সুপরিকল্পিত প্ল্যানিং শুরু করে। বজরাল যে মেয়ের সাথে দেখা করত সেই সব মেয়ের ইনফরমেশন সারিকা কালেক্ট করত এবং তাদের পিছু নিত আর ছবি তুলে রাখতো, যাতে সময় আসলে সে বজরালকে ব্ল্যাকমেইল করতে পারে। সারিকা বলে, তুমি এটা প্রমাণ করতে পারবে না যে ইনায়া কোঠারিকে আমিই মেরেছি। নেহা বলে, আমি খুব ভালো করে প্রমাণ করতে পারবো। নেহা তখন সারিকাকে সেই দিনের সিসিটিভি ফুটেজ এবং টাইমিংয়ের কথা মনে করিয়ে দেয়। নেহা বলে, তুমি রায়ানকে পড়ানোর বাহানায় ঠিক 5:20 ওই বিল্ডিংয়ে ঢুকেছিলে আর বজরাল সেখানে পৌঁছেছিল 5:30 তুমি খুব ভালো করেই জানতে যে বজরাল লিফট ব্যবহার না করে ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে উপরে যাবে, তাই তুমি আগে থেকেই 20তম ফ্লোরে গিয়ে বজরালের জন্য অপেক্ষা করছিলে। যখন বজরাল উপরে আসছিল ঠিক তখনই তুমি সুযোগ বুঝে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা 8ম ফ্লোরে চলে যাও, যেখানে ইনায়া কোঠারি থাকতো। তুমি ইনায়ার ফ্ল্যাটে গিয়ে তাকে বজরালের পাঠানো ছবিগুলো দেখাও এবং বোঝানোর চেষ্টা করো যে বজরাল তাকেও ধোকা দিচ্ছে। এটা নিয়ে তোমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তুমি ইনায়া কোঠারি গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে সুইসাইডের রূপ দাও। যেহেতু গ্লাসে বজরালের ফিঙ্গারপ্রিন্ট আগে থেকেই ছিল, তাই সমস্ত সন্দেহ গিয়ে পড়ে বজরালের উপরে। এরপর তুমি আবার 20তম ফ্লোরে ফিরে যাও আর রায়ানকে 10 মিনিট আগে ছুটি দিয়ে ঠিক 5:45 বিল্ডিং থেকে বের হয়ে যাও। অর্থাৎ তুমি এমন এক নিখুঁত চক্র তৈরি করেছ যেখানে খুন তুমি করলেও ফেসে গেছে বজরাল। নেহার মুখে এই নিখুঁত প্ল্যানের কথা শুনে সারিকা একটু ভয় পায় না, বরং সে শান্ত গলায় বলে, তুমি যা বলছো তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? কোর্টে কি তুমি এই গল্প প্রমাণ করতে পারবে? তাছাড়া তুমি তো নিজেই বলতে যে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। সারিকা আরও বলে, নেহা, তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছানোর পেছনে কার হাত রয়েছে? আমি যদি তোমাকে একটার পর একটা কেস জিততে সাহায্য না করতাম, তোমার বাবা আর ভাইয়ের সামনে কি তুমি নিজেকে প্রমাণ করতে পারতে? তুমি তো টানা 10টি কেস জিতে তোমার বাবার ফার্মে যোগ দিতে চেয়েছিলে। এই 10 নম্বর কেসটি জিতলেই তোমার স্বপ্ন পূরণ হবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি প্রমাণের অভাবে ছটফট করা এই সিস্টেমের অংশ হয়ে আমাকে জেলে পাঠাবে, নাকি নিজের স্বপ্ন পূরণ করে সিস্টেমের ওপর নিজের রাজত্ব তৈরি করবে? সারিকার এই কথাগুলো নেহাকে এক বিরাট ধর্ম সংকটে ফেলে দেয়। একদিকে তার সারা জীবনের স্বপ্ন বাবার ফার্মে নিজের যোগ্যতা প্রমাণ করা এবং নিজের ক্যারিয়ার, আর অন্যদিকে আইনের প্রতি তার সততা ও সত্যের লড়াই। নেহা বুঝতে পারে যে সারিকা যা করেছে তা আইনের চোখে অপরাধ হলেও এই করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কারণে পঙ্গু হয়ে যাওয়া একটা পরিবারের প্রতিশোধ ছিল। পরের দিন কোর্টের চূড়ান্ত শুনানির দিন ধার্য হয়। পুরো আদালত কক্ষ কানায় কানায় পড়ল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রবি রাজবংশের মেয়ে নেহা রাজবংশ আজ কি মিরাকল দেখায় তা দেখার জন্য। রবি রাজবংশ নিজেও কাঠগড়ায় দাঁড়িয়ে বেশ চিন্তিত ছিল, কারণ সে জানত নেহার কাছে এমন কিছু প্রমাণ থাকতে পারে যা বজরালকে চিরতরে জেলে পাঠিয়ে দেবে। জজ সাহেব যখন নেহাকে তার চূড়ান্ত বক্তব্য পেশ করতে বলে তখন নেহা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে একবার সারিকার দিকে তাকায়, যে শান্ত চোখে জাজের ঠিক পেছনে বসে স্টেনোগ্রাফারের কাজ করছিল। এরপর সে তার বাবা রবি রাজবংশের দিকে তাকায়। নেহা গভীর একটা শ্বাস নিয়ে জাজ সাহেবের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, মাই লর্ড, প্রসিকিউশন এই কেসের সমস্ত দিক খুব গভীরভাবে খতিয়ে দেখেছে। যদিও সমস্ত পারিপার্শ্বিক প্রমাণ মিস্টার বজরালের পক্ষে যাচ্ছিল, কিন্তু আমরা আরও গভীর তদন্ত করার পর জানতে পেরেছি যে মিস্টার বজরাল এবং ইনায়া কোঠারি একে অপরকে চিনত। আর এই ফাইলে আপনি দেখতে পাবেন টুইস্টার বারের একটা কেসে ইনায়া কোঠারি মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। এর 2 সপ্তাহ পর ইনায়া কোঠারির অ্যাকাউন্টে 4 কোটি টাকা পাঠিয়েছিল বজরাল। এতে খুব ভালো করে প্রমাণ হয়ে যায় যে বজরালই ইনায়া কোঠারিকে হত্যা করেছে। জাজ তখন রবিকে বলে তার কিছু বলার আছে কিনা। রবি বলে না। জাজ তখন ফয়সালা দেয়, বজরালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, সাথে টুইস্টার বারের কেস রিওপেন করে ভালো করে ইনভেস্টিগেশন করার নির্দেশ দেওয়া হয়। সারিকা কান্নারত চোখে নেহার দিকে তাকিয়ে থাকে আর টাইপিং করতে থাকে। বাইরে গিয়ে রবি নেহাকে বলে, এখন তুমি খুশি হও, তুমি কেস জিতে গেছ। নেহা বলে, আপনি যদি টুইস্টার কেসে বজরালকে না বাঁচাতেন তাহলে আজ আপনার বিপক্ষে আমাকে দাঁড়াতে হতো না। রবি বলে, আমার ভুল তুমি ঠিক করেছ, এতে আমার কোনো কষ্ট নেই। জীবনের প্রথম কেস হেরেছি নিজের মেয়ের কাছে। নেহা বলে, কিন্তু বজরাল এত সহজে তোমাকে ছেড়ে দেবে না।
রবি বলে, কি করবে, কেস করবে? এখন আমার কাছে আমার থেকেও ভালো উকিল আছে। এটা শুনে নেহা ইমোশনাল হয়ে যায়। রবি নেহাকে তার ফার্মে জয়েন করতে বলে, কিন্তু নেহা জানায় যে শিওর না। রবি বলে, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করো। এরপর সে বলে, যাও, মিডিয়া তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলে সে চলে যায়। এরপর সারিকা নেহার সাথে দেখা করে আর বলে, বুঝতে পারছি না তোমাকে কিভাবে ধন্যবাদ দিব। নেহা বলে, কিছু বলার দরকার নেই, তুমি যা চেয়েছো তাই পেয়েছো। সারিকা বলে, কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে, কিন্তু তুমি আমাকে ন্যায় পাইয়ে দিয়েছো। এরপর দেখা যায় নেহার কাছে একটা মেয়ে আসে আর বলে, আপনি আমার মতো গরিব মেয়ের কেস কেন লড়বেন? নেহা বলে, গরিব হও বা বড়লোক, আইন সবার জন্য সমান। আর এখানেই শেষ হয়ে যায় আজকের সিনেমা। গাইস, কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। আর আইন কতটা বাস্তবায়ন হয় তা আমরা বাস্তব জীবনে অনেক ভালো করেই দেখি। যাই হোক, সবাই দোয়া করবেন সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করবেন, অপেক্ষা করবেন না। আল্লাহ হাফেজ।